নমস্কার। আমরা প্রভিডেন্ট ফান্ড নিয়ে যে আলোচনাগুলো করি আমার ক্লাসগুলোতে এর আগেও করেছি। তো একটা খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট প্রভিডেন্ট ফান্ডে, সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের অনেকগুলো পার্ট থাকে। তার মধ্যে সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে ইপিএস, মানে এমপ্লয়িজ পেনশন স্কিম। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এমপ্লয়িজ পেনশন স্কিম সম্বন্ধে অনেকের যে ধারণা আছে সে ধারণাটা কিন্তু সঠিক নয়। অনেকে ভাবে আমি যদি চাকরিতে জয়েন করি, অনেকে ভাবে এটা একটা ফানি ব্যাপার, হয়তো একটা সময় আমিও তাই ভাবতাম। তো যবে থেকে আমি জানতে পারলাম যে আমার প্রভিডেন্ট ফান্ড যখন আছে, তেমনি ইপিএস যখন আছে, আমি যে কোনো বয়সে চাকরি ছেড়ে দিলে বা যে কোনো বয়সে চাকরি থেকে যদি মানে চাকরি ছেড়ে যাওয়ার পর যে কোনোভাবে হোক বা রিটায়ার হলে, রিটায়ারমেন্টের পরে আমি আফটার রিটায়ারমেন্ট আমি একটা ফিক্সড পেনশন পাবো। আমি নন গভর্নমেন্ট সেক্টরে কাজ করলেও বা প্রাইভেট ফার্মে কাজ করলেও যদি আমার ইপিএস, আমি যদি ইপিএফ স্কিমের মধ্যে আমার যদি মেম্বারশিপ, মানে আমি যদি মেম্বার হই ইপিএফ স্কিমের, তার যে পার্ট ইপিএস 1995, সেই স্কিমের যদি আমি মেম্বার হই, আমি ডেফিনেটলি পেনশন পাবো। কিন্তু সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমি যদি রিটায়ার করিও কোনো অর্গানাইজেশন থেকে, বা কোনো স্টাফ যদি রিটায়ার করে, অবভিয়াসলি প্রাইভেট সেক্টরের কথা বলছি, এখানে গভর্নমেন্ট সেক্টরের কোনো আলোচনা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু পেনশনের জন্য এলিজিবল হতে পারে না। যদি তার বয়স 60 বছরও হয়, সবাই কিন্তু সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে না, কারণ সবাই পেনশন পাবে না। তার একটাই কারণ হচ্ছে প্রাইভেট সেক্টরে এন্ট্রি নেওয়ার জন্য বা প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার জন্য কিন্তু সাধারণত কোনো এজ বার থাকে না। হয়তো কোনো বড় বড় অর্গানাইজেশনে সেখানে হয়তো থাকতে পারে, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু সাধারণত প্র্যাকটিক্যালি দেখা যায় যে প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে সেরকম কোনো এজ বার থাকে না। 40-45 বছরেও কিন্তু চাকরিতে জয়েন করা যায়, বা 50 বছরও চাকরিতে জয়েন করা যায়। আবার 20-25-30 বছর বয়সে তো অবভিয়াসলি জয়েন করা যায়, যেরকম আমরা করেছি। তো সেক্ষেত্রে কি হয়, যদি কোনো মানুষ যদি কোনো প্রাইভেট সেক্টরে, যেখানে প্রভিডেন্ট ফান্ডের আওতায় সেই সেক্টরটা যদি রেজিস্টার্ড হয় ইপিএফের আন্ডারে অবভিয়াসলি, তাহলে সে যদি 50 বছর তার বয়সের ওপর হয়ে গেছে, 50 বছরের ওপর হয়ে গেছে, 51 বছর, 52 বছর, 53 বছর যদি হয়ে যায়, সে জয়েন করে, সে কিন্তু রিটায়ার করার পর 60 ইয়ার্সের পর রিটায়ারমেন্ট ডেফিনেটলি, যদি তার স্ট্যাটুটরি নর্মস ফলো করে সেই অর্গানাইজেশন, তাহলে কিন্তু সে কিন্তু রিটায়ার করার পরে পেনশন কিন্তু মান্থলি পাবে না। হ্যাঁ, পেনশনের যে ফান্ডে যে টাকাটা জমা পড়ছে সেটা সে লামসাম একটা পেয়ে যাবে, কিন্তু সে কিন্তু মান্থলি যে পেনশনটা আফটার রিটায়ারমেন্ট সেটা কিন্তু পাবে না। তার কিছু ক্রাইটেরিয়া থাকে কেন সে পাবে না। আজকে সেইটুকু ব্যাপার নিয়ে আজকের এই ক্লাসটা। ওয়াই, মানে কেন একটা মানুষ, সব মানুষ যারা প্রাইভেট সেক্টরে অর্গানাইজেশনে চাকরি করে, সবাই পেনশনের জন্য এলিজিবল নয়। কেন নয়, বা পেনশন এলিজিবল, পেনশনে ইপিএস পেনশনে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য বা এলিজিবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার, সেগুলো যদি তার না থাকে, তাহলে কিন্তু কোনো প্রাইভেট সেক্টরে এমপ্লয়ি কিন্তু সবাই কিন্তু পেনশনের জন্য এলিজিবল হতে পারবে না। এবং সেই ক্রাইটেরিয়াগুলো কী সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো এখানে যেটা মেন বক্তব্য আজকের ক্লাসে, সেটা হচ্ছে যে আমি আজকে তোমাদের কাছে সেই ক্রাইটেরিয়াগুলো বলবো, যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে একটা মানুষ আফটার রিটায়ারমেন্ট, যদি সে প্রাইভেট সেক্টরে কাজ করে, ইপিএস স্কিমের আন্ডারে সে যদি থাকে, তাহলে সে একটা মান্থলি পেনশন পাবে টিল হিজ অর হার ডেথ। তো সেই ক্রাইটেরিয়াগুলো কী? ফার্স্ট, নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে তাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মেম্বার হতে হবে। যেটা সিম্পল ব্যাপার, আমি যখন চাকরিতে জয়েন করছি আমাকে ইপিএফের একটা ফর্ম ফিল আপ করতে হয়। যদি সেই অর্গানাইজেশন ইপিএফের আন্ডারে থাকে, সেখানে ফর্ম ফিল আপ করলে আমার একটা ইপিএফের আমি মেম্বার হয়ে যাব, বা ইপিএফের সে মেম্বার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তাকে একটা নাম্বার অ্যালার্ট করা হয় এবং তার একটা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সে ইপিএফে যখনই মেম্বার হবে, তখন সে ইপিএসের মেম্বারও অটোমেটিক্যালি সে হয়ে যাবে। ঠিক আছে? তো এক্ষেত্রে ইপিএসের পেনশন পাওয়ার জন্য, ইপিএসের পেনশনের এলিজিবল হওয়ার জন্য তাকে কিন্তু
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মেম্বার হতে হবে এইভাবে, ঠিক আছে। এবং কোন কোন অর্গানাইজেশন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মানে কোন কোন অর্গানাইজেশন ইপিএফের আন্ডারে আসতে পারে, সেই অর্গানাইজেশন যারা যেখানে 20 জন বা তার বেশি ওয়ার্কার্স কাজ করে, যেখানে 20 বা তার বেশি বা 20 বা তার বেশি ওয়ার্কার্স যেখানে কাজ করে যে অর্গানাইজেশনে, সেই সমস্ত অর্গানাইজেশন কিন্তু ইপিএফওর আন্ডারে আসা দরকার বা আসা উচিত এবং আসতে হয়, ম্যান্ডেটারি এটা, ঠিক আছে। সেখানে পিএফ চালু করা দরকার। তো ফার্স্ট আমি যদি বলি, 1 নম্বর হচ্ছে you must be a member of Employees Provident Fund Organization or EPFO. This is usually automatically if you work for a company with more than 20 employees or 20 employees, ঠিক আছে। নাম্বার 2 ক্রাইটেরিয়া কি? ফার্স্ট হলো তোমাকে ইপিএফওর মেম্বার হতে হবে, যেটা তুমি অটোমেটিক্যালি কোনো অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনস ইপিএফওর স্কিমের আন্ডারে পড়ে, ইপিএফও স্কিম যে অর্গানাইজেশন চালু আছে সেখানে তুমি অটোমেটিক্যালি জয়েন করার পরে তুমি ইপিএফের মেম্বার হয়ে যাবে। ডেফিনেটলি 60 বছরের ওপর যদি জয়েন করো তুমি কোনো কোম্পানিতে, তোমার যদি কোনো কোম্পানি নেয়, ধরো তোমার বয়স 60 বছর, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো প্রভিডেন্ট ফান্ড চালু হবে না, তুমি প্রভিডেন্ট ফান্ডের আওতায় আসতে পারবে না। 60 বছরের কম হতে হবে বয়স, 55 হতে হবে বা 54 হতে হবে বা 56 হতে হবে, ঠিক আছে। 58 ইয়ার্স অবধি হওয়া যায়, 58-এর আগে অবধি হয়, 57 অবধি হতে পারবে। সেক্ষেত্রে তোমাকে ইপিএফওর মেম্বার হতে হবে, নাম্বার 1 ক্রাইটেরিয়া পেনশন চালু হওয়ার জন্য। নাম্বার 2 কি? সার্ভিস, টেনিওর অফ সার্ভিস, মানে সার্ভিস ইয়ার্স, কত বছর সার্ভিস কন্টিনিউয়াস হতে হবে। তোমাকে অ্যাটলিস্ট 10 বছর সার্ভিস করতে হবে বাই দ্য টাইম ইউ রিটায়ার, মানে তুমি রিটায়ারমেন্টের সময় যখন তুমি রিটায়ার করবে, তোমার সার্ভিস টেনিওরটা তোমার 10 বছর মিনিমাম হতে হবে। 10 বছরের কম যদি সার্ভিস হয়, তুমি কিন্তু পেনশনের জন্য বা ইপিএস পেনশনের জন্য তুমি কিন্তু এলিজিবল হবে না। মিনিমাম 10 বছরের তোমার চাকরি দরকার, ঠিক আছে। তাহলে দুটো ক্রাইটেরিয়া বললাম। একটা ক্রাইটেরিয়া কি? একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তোমাকে ইপিএফওর মেম্বার হতে হবে 1 নম্বর, ইপিএসের আন্ডারে পেনশন স্কিমে তোমার মান্থলি পেনশন পাওয়ার জন্য আফটার রিটায়ারমেন্ট। নাম্বার 1 ইপিএফওর মেম্বার হতে হবে। নাম্বার 2 হচ্ছে তোমার মিনিমাম 10 বছর সার্ভিস হতে হবে, মিনিমাম তোমার 10 ইয়ার্স অফ সার্ভিস তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, মিনিমাম কন্টিনিউয়াস সার্ভিস কিন্তু, ঠিক আছে। এবং এজ, এবার নেক্সট নাম্বার 3 হচ্ছে বয়স কত হতে হবে পেনশনের জন্য। এই পেনশনের ক্ষেত্রে এলিজিবিলিটি পাওয়ার জন্য বা পেনশনের জন্য এলিজিবল হওয়ার জন্য তোমার কত বছর বয়স হতে হবে? ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 58 ইয়ার্স অফ এজ, তোমাকে 58 বছর বয়স হতে হবে টু রিসিভ আ রেগুলার পেনশন। এবং কিছু কিছু এক্সেপশনাল কেস থাকে বা কিছু কিছু স্পেশাল কেস থাকে যেখানে তুমি যার জন্য তোমার রুম খোলা আছে আর কি, যেগুলো গভর্নমেন্ট সেক্টর খুলে রেখেছে যেগুলো, সেক্ষেত্রে কী হয়, মানে ইন জেনারেল তোমাকে 58 বছর বয়স হতে হবে। 58 বছর বয়সের পরে তোমার পেনশন চালু হবে। 58 বছর বয়স হলে তোমার পেনশনটা চালু হওয়ার কথা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা যায়। সেক্ষেত্রে কী হবে, তুমি একটা রিডিউস পেনশন পাবে, কম পেনশন পাবে। সেটা কত বছর মিনিমাম বয়স হতে হবে? সেটা 50 ইয়ার্স, মিনিমাম 50 ইয়ার্স অফ এজ হতে হবে, 50 বছর বয়স তোমায় হতে হবে। এখানে কি বলা হচ্ছে যে ইউ মাস্ট বি অ্যাটলিস্ট 58 ইয়ার্স অফ 58 years old to receive a regular pension. However, in some cases, you can start receiving a reduced pension at as early as age of 50, মানে 50 বছর যদি তোমার মিনিমাম বয়স হয়, তুমি যদি মনে করো বা তুমি যদি অ্যাপ্লাই করো তোমার এমপ্লয়ারকে, সেটা এমপ্লয়ারের উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে তোমার 50 বছরের পরে তুমি তোমার নিজের পেনশনটাকে চালু করতে পারো, কিন্তু সেখানে তোমার একটা রিডিউস পেনশনের অ্যামাউন্টটা কিন্তু কম হবে। 50 বছর বয়সে তোমার যদি পেনশন চালু করা হয়, তাহলে তোমার পেনশনের অ্যামাউন্টটা কিন্তু কম হবে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক এমপ্লয় কী করে, আরেকটা নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে, নাম্বার 4 ক্রাইটেরিয়া হচ্ছে ডিলেইং পেনশন, ডিলেইং রিটায়ারমেন্ট হতে পারে। তুমি ধরো 58 বছর বয়সে তুমি পেনশনটা নিতে চাইলে না বা নিলে না, ইউ ক্যান ডিলে রিসিভিং ইউর পেনশন ফর আপ টু 2 years আনটিল 60 ইয়ার্স অফ এজ বা আনটিল 60 ইয়ার্স ওল্ড। ইফ ইউ ডু দিস, ইউ উইল রিসিভ অ্যান অ্যাডিশনাল 4% পেনশন। এই সুবিধাটা তুমি পাবে, যেহেতু তোমার 58 ইয়ার্স থেকে তোমার পেনশনে চালু হচ্ছে না, তোমার অ্যাডিশনাল একটা 4% পেনশন তুমি ফর ইচ ইয়ার ইউ ডিলে, মানে তুমি যত বছর তুমি ডিলে করবে তার তত বছরে তুমি 4% পেনশন, 4% কিন্তু তুমি অ্যাডিশনাল পেনশন পেতে পারো যদি তুমি ডিলে করো, তোমার যদি ডিলে হয়। সেক্ষেত্রে এই হচ্ছে কতগুলো ক্রাইটেরিয়া কী কী আছে। তোমাকে মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ইপিএফওর মেম্বার হতে হবে।
ইপিএসএস পেনশন পাওয়ার জন্য। নেক্সট হচ্ছে তোমার সার্ভিস ক্রাইটেরিয়া, যে সার্ভিস টেনিওর যেটা, সেটা হচ্ছে 10 বছর হতে হবে মিনিমাম। 10 বছরের কম সার্ভিস হলে তুমি কিন্তু পেনশন পাবে না। আর নাম্বার 3 হচ্ছে তোমার এজ ক্রাইটেরিয়া যদি বলা হয়, 58 ইয়ার্স অফ এজ তোমাকে হতে হবে, এবং 50 বছর তোমাকে তো মিনিমাম হতেই হবে যদি তুমি আর্লি পেনশন চালু করতে চাও, যাকে বলা হয় স্ট্যাটিউটরি ভাষায় যাকে বলা হয় রিডিউস পেনশন। মানে তুমি যে টাকাটা তোমার পেনশন পাওয়ার কথা, তুমি তার থেকে কম টাকা পেনশন পাবে, ঠিক আছে, সেটা হতে পারে। আর অনেক ক্ষেত্রে কি হয়, ডিলেড রিটায়ারমেন্ট, যদি তোমার ধরো তুমি 58 ইয়ার্সে তোমার পেনশন চালু হওয়ার কথা, তুমি সেখানে পেনশনটা তুমি নিতে চাইলে না বা নিলে না, তো তুমি একটা ডিসিশন, তোমাকে এমপ্লয়ারের সম্মতিতে তোমার দেওয়া হলো যে তুমি 58 ইয়ার্সে তুমি পেনশনটা নিলে না, সেক্ষেত্রে তোমাকে তোমার পেনশনের ডিলে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ডিলে করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে তোমার 4% কিন্তু অ্যাডিশনাল পেনশন তোমার অ্যাড হতে পারে বা অ্যাড হবে, ঠিক আছে। এবার তুমি তোমার ইপিএস ব্যালেন্স, তোমার যে মান্থলি যে পিএফের টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে, তোমার যে প্রভিডেন্ট ফান্ডে যে জমা হচ্ছে, সেইখানে তুমি যদি তোমার মান্থলি ইপিএস ব্যালেন্স যদি জানতে চাও, তাহলে তুমি কীভাবে জানবে? সেটার জন্য তোমাকে কী করতে হবে, ইপিএফওর ওয়েবসাইটে যেতে হবে। ইপিএফওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, সেই ইপিএফওর ওয়েবসাইটে যেতে হবে। সেটা তোমরা গুগল সার্চ করলেই পাবে, ইপিএফও ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। সেখানে তুমি গিয়ে সেখানে যে বাঁদিকে দেখবে একটা পার্ট আছে, সমস্ত রকম ক্রাইটেরিয়া আছে, সেখানে এমপ্লয়িজ বলে একটা পার্ট আছে। সেই এমপ্লয়িজে গিয়ে তুমি ক্লিক করলে, এমপ্লয়িজে ক্লিক করার পরে সিলেক্ট সার্ভিস সিলেক্ট করলে, এবং দেন মেম্বার পাসবুকে তুমি যদি ক্লিক করো, যেরকমভাবে আমরা ইপিএফ এর ব্যালেন্স দেখি, ব্যালেন্স চেক করি, বা তোমার ব্যালেন্স চেক করি, বা আমাদের কত কী জমলো বা কত কী উইথড্রয়ালের ব্যাপার দেখতে পারি, সব কিছু যারা দেখতে পাই, সেই ক্ষেত্রে সেইভাবেই তোমাকে মেম্বার পাসবুকে গিয়ে ক্লিক করতে হবে। এবার লগ ইন উইথ ইউর পাসওয়ার্ড, তোমার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে আইডি, যে আইডি দিয়ে তুমি ঢুকবে, এবং সেই পাসওয়ার্ডটা তোমার নিজস্ব তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ডটা তুমি তোমার নিজস্ব একদম, মানে ওটা দ্যাট উইল বি দ্য ওয়ান অফ দ্য মোস্ট, কী বলবো, প্রোটেক্টেড পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা তুমি সবার সাথে শেয়ার করবে না, পার্সোনাল পাসওয়ার্ড, নাহলে আদারওয়াইজ যে কেউ তোমার খুলে দেখে নিতে পারবে, সেটা চট করে কারোর সাথে শেয়ার করবে না। সেই পাসওয়ার্ড, সেরকম একটা পাসওয়ার্ড তুমি তৈরি করলে, সেই পাসওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে ঢুকবে এবং ক্যাপচা কোড দেবে, এবং স্কল টু দ্য পেনশন কন্ট্রিবিউশন স্কিম, এবং সেই এবার দেখবে যত, মানে তুমি যখন পাসবুকটা খুলবে, তোমার প্রথমে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন দেখাবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন দেখাবে, উইথড্রয়াল দেখাবে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন দেখাবে, উইথড্রয়াল দেখাবে, তারপরে পেনশন স্কিমে কত জমা আছে সেটা তোমার দেখাবে। সেভাবে তুমি কিন্তু তোমার পেনশনটা দেখতে পাও। তো এক্ষেত্রে তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, যে জিস যদি আমি বলি, মানে আমি যদি একটা সারমর্ম যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে যে ইপিএসের যে পেনশন স্কিমটা ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু চালু হওয়ার কথা নয়, সবার ক্ষেত্রে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া ফুলফিল করে না ইপিএসের পেনশন পাওয়ার জন্য। এর জন্য কী করতে হয়, ইউ মাস্ট হ্যাভ অ্যাটেন্ড দ্য এজ অফ 50 ইয়ার্স, মিনিমাম 50 ইয়ার্স ফর আর্লি পেনশন অ্যান্ড 58 ইয়ার্স ফর রেগুলার পেনশন। আর্লি পেনশন যদি চালু করতে হয়, তাহলে তোমার মিনিমাম 50 বছর বয়স হতে হবে, এবং রেগুলার পেনশন যদি তোমার চালু করতে হয়, যেটা জেনারেলি সবার ক্ষেত্রে যেটা হয়, সেটি 58 ইয়ার্স। ইন কেস ইউ ডিফার দ্য পেনশন ফর 2 ইয়ার্স আনটিল ইউ রিচ দ্য এজ অফ 60, তুমি যদি পেনশনটাকে কোনোভাবে কোনো মানুষ যদি মনে করে যে না, আমি একটু আমি একটু ধৈর্য ধরবো, আমার পেনশন এখন চালু করার দরকার নেই, আমার 2 বছর বাদে আপনারা পেনশন, যদি সে এমপ্লয়ারকে বলে, মানে এমপ্লয়ারকে যদি সে অ্যাপিল করে যে আমার 2 বছর বাদে পেনশন চালু করো, আমার 60 বছর হলেই সেখান থেকে আমি পেনশন নেবো, সেক্ষেত্রে you will be eligible to receive the pension at an additional rate of 4% per year. অ্যাডিশনাল টোটাল যে পেনশনের টাকাটা জমে, তার 4% কিন্তু আমি অ্যাডিশনাল হিসেবে সেই পেনশনটা কিন্তু পাবো। ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট 10 ইয়ার্স অফ মিনিমাম সার্ভিস ফর এনি কাইন্ড অফ পেনশন স্টার্ট। হ্যাঁ, যদি আমার 60 বছর কমপ্লিট মানে না যদি আমি 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস না করি, সে আমি যে এজেই ঢুকি না কেন কোনো অর্গানাইজেশনে, প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে অবশ্যই বলছে, এই টোটাল আলোচনাটা কিন্তু, এই টোটাল ক্রাইটেরিয়া যত রকম আলোচনা হচ্ছে, সব কিন্তু এখানে প্রাইভেট সেক্টরের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। প্রাইভেট সেক্টরে যে ইপিএফ আছে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রাইভেট সেক্টরে যে ইপিএস আছে, আমার আগের ক্লাসে আমি যে আলোচনা করেছিলাম, তোমার পিপিও নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম, তো সেক্ষেত্রে সেটাও তাই। সব কিছু কিন্তু এখানে কিন্তু আমি আলোচনা করছি একটাই মানে বেসিস, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর এমপ্লয়ীদের জন্য। এখানে গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ীদের জন্য আমি আলোচনা করতে কিছু পাচ্ছি না, হয়তো তাদের ক্ষেত্রে কিছু ডিফারেন্স কিছু হতে পারে, আমার একেবারেই সে ব্যাপারে আইডিয়া নেই, সেটা আমাকে স্টাডি করতে হবে। আমার স্টাডি করার, আমি ইন্টারনেট থেকেও স্টাডি করি, আমি বই পড়ি, যে কোনো সব কিছু করে তোমাদের কাছে জিসটা তুলে ধরি। যেমন আগের ক্লাসে পিপিওর যে ক্লাসটা আমি করেছিলাম, সেটা আমি কিন্তু তোমার ইন্টারনেটের থ্রুতে আমি কিছু দেখে সেটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, কারণ আমার নিজেরও সেরকমভাবে আইডিয়া ছিল না।
তো এই ক্লাসটাও তাই আপাতত সেমভাবেই চেষ্টা করছি তোমাদেরকে বোঝাবার। সেটা হচ্ছে যে কী বললাম, যে আমার যদি ইপিএস পেনশন চালু করতে হয়, বন্ধুরা শুনে নাও ভালো করে, যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছো, যারা খুব শীঘ্রই রিটায়ার করবে, তাদের ক্ষেত্রে পেনশন চালু হওয়ার জন্য ক্রাইটেরিয়াগুলো মেন ক্রাইটেরিয়া হচ্ছে তিনটে। একটা হচ্ছে তাদেরকে মিনিমাম 10 বছর কিন্তু কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে, মিনিমাম 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে, মানে ইপিএফ কন্ট্রিবিউশন মিনিমাম 10 বছর চলবে সেখানে, মানে উইদাউট এনি হিন্ড্রান্স বা উইদাউট এনি মানে স্প্লিটিং, মানে ধরো কোনো মাসে একটা বাদ গেল, সেটা হলে হবে না, কন্টিনিউয়াস কন্ট্রিবিউশন হতে হবে ইপিএফ থেকে, সেটাকেই বলে মিনিমাম 10 বছর সার্ভিস হতে হবে সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে তোমার বয়স কিন্তু মিনিমাম 50 বছর হতে হবে, এবং জেনারেল ক্ষেত্রে 58 ইয়ার্স অফ কমপ্লিট হতে হবে। আর তোমাকে ইপিএফওর মেম্বার হতে হবে, মেনলি, ঠিক আছে? এইগুলো করলে তুমি কিন্তু ইপিএসের পেনশনের জন্য, তুমি বা আপনি বা যেই হোক, তোমরা কিন্তু ইপিএফের পেনশনের জন্য কিন্তু এলিজিবল হবে। এই বলে আজকের এই ক্লাসটা আমি কমপ্লিট করছি। নেক্সট ক্লাসে আমি এই ধরনের পিএফ রিলেটেড আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা একটু ধৈর্য ধরো। শুভরাত্রি, নমস্কার।